আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি যে টপিকটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি এসএলএসটি লাইফ সায়েন্স, সেটা হচ্ছে 9, 10 আর 11, 12 যে কোনো। তো এখন তো অপশান আছে দুটোর মধ্যে, তোমরা দুটোই এক্সাম দিতে পারো। তো এখানে প্রবলেম কি হচ্ছে যে ডব্লিউবিএসএসসি এসএলএসটি লাইফ সায়েন্সের জন্য আমাদের যে 13টা ইউনিট আছে, সেটা জুওলজি, বোটানি আর ফিজিওলজি মিলে আমাদের কি করতে হবে, সবগুলো পড়তে হবে। আমি বারবার বলেছি এর আগেও, সিলেবাস আমাদের গ্র্যাজুয়েশন লেভেলের হলেও আমাদের কিন্তু কোশ্চেনটা 11, 12 বেসিস হয়। তাই 11, 12টা বইটা খুব ভালো করে পড়া জরুরি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব ওটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো এটা হচ্ছে ডব্লিউবিএসএসসি লাইফ সায়েন্স 2025-এর বায়োচাম্পের অনলাইনের নোটস অ্যাভেলেবেল পিডিএফে এই নাম্বারটা দেওয়া আছে, আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই নোটটা কালেক্ট করবেন। এবার আপনাদের জন্য কিছু কথা বলে রাখি, তারপর আমি আজকের টপিকটাও শুরু করছি। ওকে, এর আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটার এটা হচ্ছে একটা পেজ। এখানে সম্পূর্ণভাবে একটা জিনিস আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের বলেছি এই জিনিসটাকে আপনারা একটু মার্ক করবেন। এখানে বারবার বলেছি একাদশ আর দ্বাদশ শ্রেণীর বই পড়ুন আর এই প্রশ্নগুলো নোটস করুন। কোনো কোর্স কিনে সময় নষ্ট করবেন না, এটা আপনাদের সুবিধার্থে বলি। তারপর যদি আপনাদের ইচ্ছে হয়, আপনাদের হাতে সময় কম আছে আর সেই সময় আপনারা এইভাবে অপচয় করতে চান, তাহলে বিভিন্ন এখন যে যারা বেরিয়েছে বিভিন্ন কোর্স নিয়ে, ওই কোর্সগুলো আপনারা নিতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে সবথেকে বেস্ট হবে আপনারা নিজে সেলফ স্টাডি করুন। আপনারা এখন আপনারা টিচারের এজের, ওকে, তো আপনারা সবই বুঝতে পারছেন ব্যাপারটা কী হচ্ছে। তো বারবার আমি একটা জিনিস বলতে চাইছি যে আপনারা নিজেরাই পড়ুন আর পড়াশোনাটা করুন, দেখবেন এসএসসি আরামসে লেগে যাবে। যদি আপনারা বিভিন্ন নোটস, পিডিএফ আর তারপরে কোর্স এইসবে টাইমটা ওয়েস্ট করে দেন, তাহলে কিন্তু পরবর্তী সময় প্রবলেম হয়ে যাবে। ওকে, তো এটা একটু মাথায় রাখুন আর আপনারা চেষ্টা করুন যে সবসময় সেলফ স্টাডি করা। এতটুকু বলবো, আর কিছু না। তা চলুন আজকের টপিকটা আমি শুরু করি। ঠিক আছে, তো আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে কোষ। এবার আপনাদের একটা কথা বলে দিই, এটা এমন একটা চ্যাপ্টার আছে কোষ, এখান থেকে কিন্তু ডব্লিউবিএসএসসি এসএলএসটি এটাই কিন্তু 2 থেকে 3টা এমসিকিউ, সেটা 9, 10 বেসিস হতে পারে অথবা 11, 12 বেসিস হতে পারে। 2 থেকে 3টা এমসিকিউ কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন। তাহলে এখানে পিডিএফের জন্য এই নাম্বারটা দেওয়া আছে, এটা একটু কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে। আর হচ্ছে এখানে দেখুন এই যে চ্যাপ্টারটা আছে কোর্স, এখানে কিন্তু 4টা অপশান দিইনি। আপনারা একজন টিচারের এজের, মানে আপনারা খুব ভালো করে বোঝেন যে 4টা অপশান দিয়ে কোনো লাভ নেই, শুধু টাইম ওয়েস্ট হবে। তাই সঠিক উত্তরটাকে এসএকিউ ফরম্যাটে রেডি করে দেওয়া আছে। চলুন শুরু করি। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে দেখুন, যে কে প্রথম জীবন্ত কোষ পর্যবেক্ষণ করেন। অ্যান্সারগুলো রেডে বোল্ড করে দেওয়া আছে, অ্যান্টনি ভন লিউয়েনহক। ওকে, পরের যে প্রশ্নটা আছে, কে প্রথম আণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষ দেখিয়েছিলেন, তাহলে উনি হচ্ছেন কি, রবার্ট হুক। ক্লিয়ার। পরের যে প্রশ্নটা দেখুন, এখানে কি আছে যে প্রাণী ও উদ্ভিদ দেহ গঠিত হয় কোষীয় একক সত্তা সমন্বয়ে, এই মতবাদের প্রবক্তাকে, সেটা হচ্ছেন স্লেইডেন আর সোয়ান। ক্লিয়ার। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, প্রতিটি কোষ একটি পূর্বতন কোষ থেকে সৃষ্টি, এটা কার মতবাদ, এটা হচ্ছে রুডলফ ভিরকাওয়ের মতবাদ। ওকে, আর রুডলফ ভিরকোর লেখা বইটির নাম, এটা ছিল অমনি সেলুলা ই সেলুলি। এটা হচ্ছে একটা নিটের প্রশ্ন। এই যে বইটার নাম আছে এই বই, এটা কিন্তু নিট 2024 বা 23-এর প্রশ্ন ছিল, 2023-এর প্রশ্ন এটা। ওকে, অমনি সেলুলা ই সেলুলি বইটির লেখককে রুডলফ ভিরকো। এটাই বাংলায় এটা ভিরচাও আছে, কিন্তু ভিরকো হয় এর ইংলিশ উচ্চারণ। এবার দেখুন যে এখানে একটা কথা বলি, তাহলে এই যে এটা হচ্ছে, এটাকে আমরা কোষতত্ত্ব বা সেল থিওরি নামে জানি, যে সমস্ত কোষ তার পুরনো মাতৃকোষ থেকেই উৎপন্ন হয়। পরের যে প্রশ্নটা, কোন বিজ্ঞানী কোষতত্ত্ব প্রস্তাব দিয়েছিলেন, সেলডেন আর সোয়ান। ওকে, পরের প্রশ্ন হচ্ছে সাইটোলজির জনক কাকে বলা হয়, তিনি হচ্ছেন রবার্ট হুক। পরের যে প্রশ্নটা আছে, কোষ অঙ্গাণুর সম্পূর্ণ গঠন বোঝানোর জন্য যে পদ্ধতিটি সবথেকে বেশি ব্যবহৃত হয় সেটি কি, ইলেকট্রন মাইক্রোস্কোপি। পরের যে প্রশ্ন আছে দেখুন, টোটিপোটেন্সি কথার অর্থ কী। টোটিপোটেন্সি কথার অর্থ হচ্ছে একটি কোষ থেকে পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতা। মানে একটা ছোট যে কোনো একটা কোষ থেকে একটা পুরো জীব, যেমন সবচেয়ে লঙ্কা গাছের একটা পাতা থেকে যদি লঙ্কা গাছ পুরোটাই তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলবো টোটিপোটেন্সি। নিম্নোক্ত কোনটি প্রাণীদেহের দীর্ঘতম কোষ, প্রাণীদেহের সব থেকে দীর্ঘতম কোষ কি, সেটা হচ্ছে নিউরন। পরের যে প্রশ্ন আছে, মানবদেহের ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটা, লিম্ফোসাইট। রক্তকণিকা মানে বুঝুন, রক্তের মধ্যে কি আছে, রক্তকোষ আছে আর হচ্ছে রক্তরস আছে। সেই রক্তকোষের মধ্যে অনেক কিছু আছে। ওকে, ডব্লিউবিসি, আরবিসি, লোহিত রক্তকণিকা, এবার ডব্লিউবিসি, আরবিসি, অনুচক্রিকা, ওর আবার ভাগগুলো আছে। তো ওখানে একটা হচ্ছে লিম্ফোসাইট।
আর বৃহত্তম প্রাণী কোষ কি? উট পাখির ডিম। ডিমটা তো একটা একক কোষ, মাঝখানে নিউক্লিয়াস আছে, বাকিটা পুরো হচ্ছে ওর সাইটোপ্লাজম, ওর মধ্যে সব কিছু আছে। চলুন পরের যে প্রশ্নটা আছে, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়েডের নামকরণটা কি? প্রোক্যারিওটিক কোষের যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে ওটাকে আমরা কি বলবো? জেনোফর বলি। মানে নর্মালি একটা কথা বলতে, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার বডিতে কি থাকে? এখানে তো এর ফ্লাজেলা থাকবে, আর এগুলোতে তো ওর পিলি ফিমরি মানে যা যা থাকে এগুলো তো এরকম করে আছে। আর এখানে এটা এর থাকবে কোষ প্রাচীর থাকবে, আর বাইরে এখানে অ্যাডহেসিভ পার্ট থাকবে, ওটা হচ্ছে স্লাইম লেয়ার। তো এইখানে ওর জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, আর হচ্ছে একটা এক্সট্রা জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। তো এটার নাম হচ্ছে জেনোফর, আর এটার নাম হচ্ছে প্লাজমিড। এটা তো সিম্পল একটা ব্যাকটেরিয়ার গঠনের এটা আছে, ওকে। তাহলে এটা হচ্ছে প্লাজমিড, আর এটাকে বলছি আমরা জেনেটিক ম্যাটেরিয়াল বা জেনোফর। ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস নেই প্রোক্যারিওটিক কোষে। পরে যে প্রশ্ন আছে, প্রোক্যারিওটিক কোষে কি থাকে না? প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয় পর্দা থাকে না, এছাড়াও অনেক কিছু থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, আর হচ্ছে তোমার সেন্ট্রোজোম থাকে না, এসব অনেক কিছু থাকে না। তাহলে এটা অপশানের উপর ভেরি করে। পরে যে প্রশ্নটা আছে, নিম্নলিখিতর মধ্যে কোন কোষাঙ্গনটি প্রোক্যারিওটিক কোষের সর্বদাই অনুপস্থিত থাকে? তাহলে এখানে 3-4টা দেওয়া থাকবে, তার মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া বললাম না, মাইটোকন্ড্রিয়া থাকে না, গোলজি বডি থাকে না, এগুলো সব থাকে না প্রোক্যারিওটিক কোষে। পরের যে প্রশ্ন আছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? এটা হচ্ছে মিউকোপলিস্যাকারাইড বা পেপটাইড গ্লাইকেন দিয়ে তৈরি, বা মিউকোপলিপেপটাইড। ক্লিয়ার? তো এটা হচ্ছে মিউকোপলিপেপটাইড বা পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি ব্যাকটেরিয়ার সেল ওয়াল। ব্যাকটেরিয়া একটা হচ্ছে কি আমাদের হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। পরের যে প্রশ্ন আছে, ব্যাকটেরিয়া কোষের মুখ্য রাসায়নিক উপাদান কি? মিউরিন। এটা নর্মালি এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ব্যাকটেরিয়া কোষের মুখ্য রাসায়নিক উপাদান কি? সেটা হচ্ছে মিউরিন। ক্লিয়ার? চলুন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখুন, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এটা আমি যদি বলি ব্যাকটেরিয়ার কোষ পর্দা, আর এর বাইরে যে এরকম যদি আছে, সাপোজ একটা ব্যাকটেরিয়া আছে, এর বাইরে হচ্ছে কোষ প্রাচীর। তাহলে এই যে কোষ পর্দা আছে, এই কোষ পর্দা মাঝে মাঝে কী হয়, এখানে আমি একটু ক্লিন করছি, সাপোজ এই কোষ পর্দা এইখানে ক্লিন করলাম। দেখুন, এবার এই কোষ পর্দাটা যেখানে সেখানে এইরকম করে ভাঁজ করে থেকে যায়, এই ভাঁজটাকে বলছে মেসোজোম। তাহলে ব্যাকটেরিয়ার যে কোষ পর্দা ভাঁজ হয়ে যায় সেটাকে আমরা বলবো মেসোজোম। ভিতরের দিকে আর কোনো সময় বাইরের দিকে এই ভাঁজটা হয়ে যেতে পারে, ওকে। বেশিরভাগ সময় কোষ প্রাচীরের ভিতরের দিকে হবে, ওকে। পরের যে প্রশ্নটা আছে, যে কোন গঠনটি ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়ার কার্য সম্পাদন করে? সে হচ্ছে মেসোজোম। এ অনেক কিছু কাজ করে, সে হচ্ছে শ্বসনের সহায়তা করে, অ্যাবজর্বের সহায়তা করে, আবার এক্সোসাইটোসিস কোনো কিছুকে বাইরে বের করে দিতেও সহায়তা করে। পরের যে প্রশ্নটা আছে দেখুন, যে নিম্নলিখিত কোনটি মেসোজোমের একটি রূপ? মেসোজোমের ভেসিক্যাল, টিউবিল, লেমেলা, এই তিনটা এগুলো হচ্ছে মেসোজোমের রূপ। ভেসিক্যালও কী করা হয়, যে ওই গোলজি বডিতে কি এরকম করে গোলজি বডি থাকে, ওকে। এবার গোলজি বডি ধীরে ধীরে কী হবে, এটা সবাই এটা গোলজি বডি। তাহলে এই যে ভেসিক্যাল বা ভেকুয়েল যে ফরম্যাটটা তৈরি হয়ে যাবে, এটা কি এখান থেকে যাচ্ছে, এদিক থেকে বের করে দিচ্ছে। তো এরকম মেসোজোমের কাজও হচ্ছে ওই সেম কাজ করে, ওকে। চলুন, পরে যে প্রশ্নটা আছে, যে একটি মেসোজোমের কাজ কি? সেটা হচ্ছে কোষ প্রাচীর তৈরি করা, ডিএনএ প্রতিলিপিকরণ, অপত্য কোষের ডিএনএ সরবরাহ, এতগুলো কাজ করে, যে কোনো একটা কাজ পরীক্ষা আসতে পারে। চলুন, পরে যে প্রশ্নটা বলেছে, নিম্নলিখিতর মধ্যে কোনটি শ্বসন প্রক্রিয়ায়, ক্ষরণ প্রক্রিয়ায় উৎসেচক কার্যকারী তোল বৃদ্ধিতে সহায়তা করে? সেটা হচ্ছে মেসোজোম। তাহলে দেখুন, আমি এখানে পরপর সাজিয়ে দিয়েছি যাতে একটা টপিক থেকে কতগুলো প্রশ্ন হতে পারে, ওকে। পরে যে প্রশ্ন আছে, এটা ইম্পর্টেন্ট, এটা একটা কঠিন কোশ্চেন, ইম্পর্টেন্ট আর এটা কঠিন কোশ্চেন। নর্মালি এর উত্তর নেই, কোনো বইতে ওরকম থাকে না। যে মেসোজোমে যে শ্বাস উৎসেচক থাকে তার নাম কি? সাইটোক্রোম অক্সিডেজ। মাথায় রাখুন এটা। পরের যে প্রশ্ন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অঙ্গনটি প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক উভয় কোষে দেখা যায় সেটা হচ্ছে রাইবোজোম। একটা কথা আমি নর্মালি বলে দিই, এখানে ছোট করে একটা ছবি আঁকছি, দেখুন এটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক কোষ, এটা সহজ একটা ব্যাকটেরিয়া, এটা আমার ব্যাকটেরিয়া একটা, এই ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ওর লেজ ফ্লাজেলা। তো এই ব্যাকটেরিয়ার বডিতে কি বললাম, এখানে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস নেই, আর কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু নেই। তাহলে এখানে আপনারা একটা জিনিস ভেবে দেখুন, রাইবোজোম যে আছে এটা হচ্ছে পর্দাবিহীন কোষাঙ্গাণু, তাই রাইবোজোম এখানে ইউক্যারিওটিকেও থাকবে আর প্রোক্যারিওটিক, এটা ইউক্যারিওটিক যদি কোষ হয় তাহলে এখানেও রাইবোজোম থাকবে আর এখানেও রাইবোজোম থাকবে। কিন্তু ডিফারেন্সটা কি, রাইবোজোম যে প্রোক্যারিওটিক থাকবে সেটা হচ্ছে 70S আর এটা হচ্ছে কি 80S। এবার আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিই, আপনারা যেহেতু জানেন তবুও একবার বলে দিই, যে প্রোক্যারিওটিককে পিউ লিখলাম, ইউক্যারিওটিককে ই লিখলাম, এটাই যে থাকবে 70S রাইবোজোম, এর সাব ইউনিট কী হবে, এটা হবে 5 আর 3 হবে, 5 3 7 মানে 50 + 30, আর এটা হচ্ছে 80S মানে হচ্ছে 6 + 4 মানে 60 + 4 6 8, আর এটা হচ্ছে 5 3 3 5 7। ব্যাপারটা বলি আবার,
এটা কেন 5370 হয় কেন? আর এসটা কি? এসটা হচ্ছে ভেদবার্গের ইউনিট। ওকে, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট আছে ওটা 50 + 30 70 এই কারণে হয়। এখানে কি হচ্ছে যে রাইবোজোমে যে দুটো সাব ইউনিট, একটা হচ্ছে এটা বড় সাব ইউনিট আর এটা হচ্ছে ছোট সাব ইউনিট। কিছু প্রোটিন এখানে আর এখানে সেটা কমন থাকে, ওই কমন থাকার জন্য ওটাকে আলাদা আলাদা করে গণ্য করা হয় না, এক হিসেব করে নেওয়া হয়। এখানে সাপোজ হিসাব করতে দেওয়া হলো, এটা হলো 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন আছে, এটা হচ্ছে 10 টাকার কয়েন আছে, 20 টাকার কয়েন আছে, আর হচ্ছে সাপোজ 2 টাকার কয়েন আছে। তাহলে এই যে 2 টাকার কয়েন, 2 টাকার কয়েন এখানে এখানে ছিল, 2টাকে এক গণ্য করবো, 2 গণ্য করবো না, তাই এদের টোটাল নেটটা কম হয়ে যায়। ওকে, পরের প্রশ্নটা দেখুন কি বলেছে, উদ্ভিদ কোষে জলে দ্রবণীয় রঞ্জক কি? অ্যান্থোসায়ানিন, মনে রাখুন এটা। পরে যে প্রশ্ন আছে, কুসুম, তৈলবিন্দু, নিঃসৃত দানা, রঞ্জক কণা, এগুলো কি? এগুলো হচ্ছে নির্জীব কোষের উপাদান। পরে যে প্রশ্ন আছে, কোষপর্দার মডেল কে দেন? তিনি হচ্ছেন প্রথম কোষপর্দার মডেল দেন, একক পর্দা, এটা পিএলপি বলেছিলেন। রবার্টসনের মডেল কি বলেছিল? রবার্টসনের কি মডেল বলেছিল? রবার্টসনের মডেল বলেছিল যে এইরকম করে থাকবে লিপিড, লিপিডের বাইলেয়ার থাকবে, দুটো লেয়ার থাকবে, আর এগুলোতে থাকবে প্রোটিন আর এগুলোতে থাকবে প্রোটিন, মানে প্রোটিন, লিপিড, প্রোটিন। এটা হচ্ছে একক পর্দা, রবার্টসনের মডেল। ক্লিয়ার? পরে যে প্রশ্নটা দেখুন, কোষপর্দার ফ্লুইক মোজাইক মডেল দেন কেন? কে? সিঙ্গার আর নিকলসন। ওকে, পরে যে প্রশ্ন আছে, কোষপর্দার যে ফ্লুইড গঠনের কারণ কি? ওতে লিপিডের উপস্থিতি। ফ্লিপ ফ্লপ পরীক্ষিত হয় কি? কোষপর্দার লিপিড অণুগুলোর মধ্যে, মানে দেখা গেছে এটা যদি কোষপর্দা হয়, এই লিপিডটা সবাই, এটা মাথায় চুল নেই, এর মাথায় চুল করে দেওয়া হলো, এই লিপিডটা, এর পাশে এরকম লিপিড আছে, কিছুক্ষণ পরে দেখা গেল এই যে চুলওয়ালা লিপিডটা এখানে চলে এসছে, মানে এরা মুভমেন্ট করে এরকম নাচতে নাচতে চলে আসে, এই মুভমেন্টটাকে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে, কোষপর্দার বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে প্রভেদক ভেদ্য। প্রভেদক ভেদ্য মানে কিছু জিনিসকে আসতে দিবে, কিছু জিনিসকে আসতে দিবে না, তার যাকে ইচ্ছা এন্ট্রি করতে দিবে, যাকে ইচ্ছা এক্সিট করতে দিবে। কোষপর্দার প্রধান উপাদান কি? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। পরের যে প্রশ্ন আছে, প্লাজমা মেমব্রেনে কোন ধরনের লিপিড উপাদানের আধিক্য দেখা যায়? প্লাজমা মেমব্রেনে ফসফোলিপিডটা বেশি থাকে। কার্বোহাইড্রেটের প্রধান উপাদান কি? সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড বা সিয়ালিক অ্যাসিড। ক্লিয়ার? কোষপর্দার উপরে অবস্থিত বাহক অণুগুলি কি? সেটা হচ্ছে আন্তঃস্তরীয় প্রোটিন, কোষপর্দার উপরে আন্তঃস্তরীয় প্রোটিন। ওকে, প্লাজমা মেমব্রেন কি নিয়ন্ত্রণ করে? জল আর দ্রাবক কোষের ভিতরে আর বাইরে যাতায়াত। প্লাজমা মেমব্রেন এটাই তো, যে বাইরে থেকে কাউকে ভিতরে আসতে দিবে, ভিতর থেকে কাউকে বাইরে যেতে দিবে। সিম্পোর্ট কি? সিম্পোর্ট হচ্ছে একটা অ্যাক্টিভ, যেটা হচ্ছে ট্রান্সপোর্ট। পছন্দমূলক ভেদ্যতা দেখা যায় কথা, ওই কথাটা বারবার ঘুরে দিই, প্রভেদক ভেদ্য, পছন্দমূলক বা নিজের ইচ্ছা আসতে দেয়, নিজের ইচ্ছায় যেতে দেয়। এবার দেখুন, যখন একটি বাহকের সাহায্যে দুইটি পদার্থের অণু কোষপর্দার মধ্যে দিয়ে একই দিকে প্রবাহিত হয় তাকে বলে সিম্পোর্ট। সিম্পোর্ট মানে যে কোষপর্দা আছে, এটা কোষপর্দার বাইলিয়ার থাকে, তো একটি বাহক অণুর সাহায্যে, একটি বাহকের সাহায্যে, সব এর সাহায্যে কি হচ্ছে, দুইটি পদার্থের অণু কোষ একই দিকে ঢুকলো, তাহলে এটাকে আমরা বলছি সিম্পোর্ট। ক্লিয়ার? তিনটা থাকে, সিম্পোর্ট, ইউনিপোর্ট, এগুলো থাকে, ওগুলো একটু দেখবেন। মসৃণ ও হৃৎপেশী কোষ জাংশন বোঝানো হয়, কোন জাংশন থাকে? গ্যাপ জাংশন থাকে। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন দ্বারা। মাইসেলি কোথায় গঠন হয়? কোষ প্রাচীরে। যে কোষ প্রাচীরে মাইক্রোফাইবিল, মাইসেলি এগুলো গঠন হয় না। ব্যাকটেরিয়ার যে স্লাইম লেয়ার আছে আর ক্যাপসুল, এটা কার রূপান্তরিত রূপ? সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্সের রূপান্তরিত রূপ। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো প্রশ্ন। ব্যাকটেরিয়ার স্লাইম লেয়ার কি? এটা ব্যাকটেরিয়া কোষ প্রাচীর, এটা কোষ পর্দা, এর যে এইখানে যে অ্যাডহেসিভ পার্টটা, যেটা ব্যাকটেরিয়া কোনো জায়গায় আটকে থাকতে সহায়তা করে, ওকে, ছোট ছোট টাইপের, এটা হচ্ছে স্লাইম লেয়ার। তো এটা গ্লাইকোক্যালিক্স দিয়ে তৈরি। ওকে, গ্লাইকোক্যালিক্সের পুরু শক্ত, ওটা যদি শক্ত হয়ে যায় তাহলে ওটা হচ্ছে ক্যাপসুল, যেমন ক্যাপসুলের উপরে কভার থাকে ওই রকম, ব্যাকটেরিয়াকে বাঁচায় ওর কভার। গ্লাইকোক্যালিক্সের হালকা আবরণ যা প্রতিকূল অবস্থায় শক্ত হয়ে ওঠে সেটা হচ্ছে স্লাইম লেয়ার। ওই কথাটাই তো বললাম টোটাল। কোষপর্দার বাইরে কিন্তু গ্লাইকোক্যালিক্সের ভিতরে কি বলেছে? কোষপর্দার বাইরে থাকে, দেখুন এটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষপর্দা, আর এখানে কি থাকে? স্লাইম লেয়ার। তাহলে কোষপর্দার বাইরে স্লাইম লেয়ারের ভিতরে কি থাকে? কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? প্যাকটেট। উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? সেলুলোজ। দেখুন, উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি বন্ধনী দ্বারা যুক্ত থাকে? β14 বন্ধনী গ্লুকাগন শৃঙ্খল দিয়ে। কোনটি কোষ প্রাচীরের সজীব উপাদান? প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা হচ্ছে কি? প্লাজমোডেসমাটাটা দেখিয়েছি, এটা একটা কোষ প্রাচীর, এটা একটা কোষ প্রাচীর, এর মাধ্যমে যে যা কিছু ট্রান্সপোর্ট হবে সেটা হচ্ছে প্লাজমোডেসমাটার মাধ্যমে।
কোন মৌলটি কোষ প্রাচীরের মধ্যচ্ছদায় পাওয়া যায়? সেটা হচ্ছে ক্যালসিয়াম, মিডল লেমেলাতে পাওয়া যাবে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের মিডল লেমেলার প্রধান উপাদান কি? ক্যালসিয়াম প্যাকটেট। টোরাস, টোরাস কোনটির অংশ? কূপ, কূপের অংশ হচ্ছে টোরাস। কোষ প্রাচীরের দ্বারা জলের পরিবহন পথের নাম কি? প্লাজমোডেসমাটা। একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণুর নাম কি? লাইসোজোম, একটা পর্দা থাকে। কোনটি পর্দা ঘেরা কোষ অঙ্গাণু নয়? আমরা এর আগে বলেছি রাইবোজোম। কোষের মস্তিষ্ক কাকে বলে? নিউক্লিয়াসকে বলে। পেরিনিউক্লিয়ার স্পেস কত হয়? 10 থেকে 50 ন্যানোমিটার হয়। পেরিনিউক্লিয়ার স্পেস মানে বোঝো তো, যে নিউক্লিয় পর্দার বহিঃপর্দা অন্তঃপর্দা মাঝের স্পেস। পেরিনিউক্লিয়ার স্পেস কি গঠন করে? নিউক্লিয় রন্ধ্র বা নিউক্লিয় ছিদ্র গঠনে সহায়তা করে। ক্রোমাটিন কে নামকরণ করেন? তিনি হচ্ছেন ফ্লেমিং। পরে যে প্রশ্ন রয়েছে, নিউক্লিয়াসবিহীন প্রাণীকোষ কোনটা? লোহিত রক্ত নিয়ে তো কিছুই থাকে না, কারণ তাকে দরকার শেপ আর সাইজটা ছোট, কারণ তাই তো সে মুভমেন্ট করতে ভালো হবে ওর। নিউক্লিয়াসবিহীন একটি কোষ কি? সিবনল, এটা উদ্ভিদ কোষের ইম্পর্টেন্ট প্রশ্ন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শব্দটি প্রবর্তন কে করেন? পটার আর কলম্যান। ইউক্যারিওটিক কোষের লিপিড সংশ্লেষের প্রধান স্থান কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নরমালি কোষ, এটা নরমালি কোশ্চেন একটা। রাইবোপোরিন কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? লিপিড সিনথেসিস করা। লিপিড সংশ্লেষে কে সহায়তা করে? এসিআর, মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ ওই বাংলায় মসৃণ দেখাচ্ছে, হবে। স্টেরয়েড জাতীয় হরমোন ক্ষরণকারী কোন কোষে আধিক্য দেখা যায়? এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। সোরেক পেশি কোষে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি বলে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ফেড সংশ্লেষে যে কোষ অঙ্গাণু অংশ নেয় তিনি কে বলছি, সেটা কি? সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোথায় গ্লাইকোসাইলেশন শুরু হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আইএমপি দিয়ে দিচ্ছি, গ্লাইকোসাইলেশন। গোলজি বডি কে আবিষ্কার করেন? ক্যামেলিও গোলজি। ডিকটিওজম কি? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। উদ্ভিদ কোষের গোলজি বডিকে বলে ডিকটিওজম। গোলজি অ্যাপারেটসের কার্যকারী এককটি কি? সিস্টার্নি। সিস্টার্নি টিউবিল ভেসিকেল এগুলো তো থাকে। গোলজি বডির সিস আর ট্রান্স অংশটা কীরকম? একটা হচ্ছে সিস অংশটা কনভেক্স আর এটা হচ্ছে কনকেভ, উত্তল আর অবতল এরকম। গোলজি বডির পর্দায় থাকে কোন উৎসেচক? গ্লাইকোসাইল ট্রান্সফারেজ। কি? গ্লাইকোসাইল ট্রান্সফারেজ, এটা গোলজি বডির পর্দায় থাকে। গোলজি বডিতে প্যাকেজিং পদ্ধতি কে করে? গোলজি বডি যে আছে, দেখুন এটা গোলজি বডি, এরকম করে গোলজি বডি আছে। এই যে প্যাকেজিং করে যা মাল মেটালকে এর ভিতর দিয়ে দিল, এটাকে, এটা হচ্ছে লাইসোজোম। ক্লিয়ার? গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড সংশ্লেষের গুরুত্বপূর্ণ স্থান কি? সেটা হচ্ছে গোলজি অ্যাপারেটাস। গোলজি কমপ্লেক্স ক্ষরণে অংশগ্রহণ করে কি ক্ষরণে? ভেসিকেল গঠনে। গোলজি বডির কাজ কি? সঞ্চয় আর ক্ষরণ। এবার একটা প্রশ্ন দিয়েছে, ক্ষরণকারী কোষে কোন অঙ্গাণু অধিক মাত্রায় উপস্থিত থাকে? ডিকটিওজম। ওখানে অপশান থাকবে, কোন অঙ্গাণু কোষের অ্যাক্রোজোম গঠন করে? ওটা তো জানি, গোলজি বডি। শুক্রাণু মস্তিষ্ক গঠনে সহায়তা করে। এই যে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কঠিন প্রশ্ন। লিপোকন্ড্রিয়া কাকে বলা হয়? সেটা হচ্ছে গোলজি বডিকে, অনেকেই জানে না। কোষে এবার হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের ব্যাপারে একটা বলে দিই, লাইসোজোম হচ্ছে একটা কোষ অঙ্গাণু, একক পর্দা বেষ্টিত থাকে, এইরকম একটা পর্দা থাকে, এর ভিতরে কিন্তু 50 টাইপের আদ্র বিশ্লেষণকারী এনজাইম থাকে। আর এটা এখানে স্টেবিলাইজার আর লবিলাইজার থাকে, এর যে পর্দাকে কেউ স্থিতিশীল বজায় রাখে, কেউ এর পর্দা স্থিতিশীলতা নষ্ট করে, স্টেবিলাইজার লবিলাইজার, ওটা একটু পড়বেন। আর হচ্ছে কোন কোন এনজাইম থাকে একটু পড়বেন, আর কিছু পড়ার দরকার নেই। লাইসোজোম সিম্পলিস এর গঠন। লাইসোজোমকে সুসাইডাল ব্যাগ বলা হয়। পলিমরফিজম অঙ্গাণু কাকে বলে? পলিমরফিক অঙ্গাণু মানে শেপ চেঞ্জ করে, লাইসোজোম। কোষের ঝাড়ুদার কাকে বলে? এটা হচ্ছে লাইসোজোম। ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। প্রদত্ত উদ্ভিদ কোষের লাইসোজোমের একক কি? লাইসোজোম কি নামে পরিচিত? উদ্ভিদ কোষের লাইসোজোম হচ্ছে স্পেরোজোম, আর উদ্ভিদ কোষের গোলজি বডি হচ্ছে ডিকটিওজোম। ওকে, কোষের কোন অঙ্গাণুকে পুনর্বিকরণ কেন্দ্র বলা হয়? সেটা হচ্ছে লাইসোজোমকে। ক্লিয়ার? বহুরূপতা পলিমরফিজম দেখা যায় কার? লাইসোজোমে। যে অঙ্গাণু কোষের অটোলাইসিসের সঙ্গে জড়িত সেটাকে লাইসোজোম। একই প্রশ্ন বারবার। আদ্র বিশ্লেষণকারী উৎসেচক পাওয়া যায় কোন কোষ অঙ্গাণুতে? লাইসোজোমে। যখন খাদ্য সম্বন্ধিত উৎসেচক ফেগোজোম উৎসেচক সম্বন্ধিত লাইসোজোমের সঙ্গে যুক্ত হয়, তখন তাকে কী গঠন হয়? গৌণ লাইসোজোম। হেটারোফেগোজোম কি? প্রাইমারি লাইসোজোমের সঙ্গে খাদ্য ধারণকারী ফেগোজোম একত্রিত হয়ে তৈরি করে। কি বললো? ফেগোজোম হচ্ছে প্রাইমারি লাইসোজোম আছে, ওর সাথে খাদ্য ধারণকারী যে ফেগোজোম একত্রিত হয়ে তৈরি করে। হেটারোফেগি আর অটোফেগি একত্রে সংগঠিত হলে কী গঠন করে? ভ্যাকুয়াল। মাইটোকন্ড্রিয়া আবার চলে আসছে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজকে কী বলা হয়? ক্রিস্টি। F1 বস্তু কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ার কার্যগত একক কি? F0 F1 দানা। এখান থেকে এটিপি সিনথেসিস হয়। অক্সিজোম কোথায় থাকে? মাইটোজোমের অন্তঃপর্দায়। মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি আর অন্ত আবরণ থেকে বেরিয়ে আসা ছোট ছোট
গঠনকে কি বলে, সেটাকে বলে অক্সিজম। মাইটোকন্ড্রিয়ার পরিন কোথায় উপস্থিত থাকে, পরিন হচ্ছে মানে ছিদ্র মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে, বহিঃপর্দা। ফার্নান্ডেজ মরান অধঃক্ষেপক কোথায় দেখা যায়, মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায়। আচ্ছা, কোন অংশ থেকে এটিপি তৈরি হয়, F0 F1 কমপ্লেক্স থেকে। মাইটোকন্ড্রিয়ার আকৃতি পরিবর্তনের বৈশিষ্ট্যকে কি বলা হয়, প্লিওমরফিজম। ওর যেমন পলিমরফিজম বলা হতো, মাইটোকন্ড্রিয়ার যে শেপ চেঞ্জকে বলে প্লিওমরফিজম। অর্ধনর্ভীয় কোষাঙ্গন কোনগুলো, মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্ট। মানে এরা নর্মালি কি বাইরে থাকতো, মানে মাইটোকন্ড্রিয়াও এরা একা থাকতো আর ক্লোরোপ্লাস্টও একা থাকতো। তারপরে এদের কোনো একটা প্রবলেম হয়েছে আর এইগুলোটিকের ভিতরে ঢুকে গেলো, কিন্তু এদের মধ্যে ডিএনএ থাকে, এরা নিজের কপি নিজেরাই বানাতে পারে। এদের ওই জন্য বলছে এটা হচ্ছে সেমি অটোনোমাস। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা কোনটার জন্য ভেদ্য, সেটা হচ্ছে এটিপি। ইলেকট্রন পরিবহন তন্ত্রের উৎসেচক মাইটোকন্ড্রিয়া যেই স্থানে বর্তমান সেটা হচ্ছে অন্তঃপর্দায়। মাইকোপ্লাস্ট কি, বহি আবরণহীন মাইটোকন্ড্রিয়া, যার বাইরের আবরণ থাকে না, মাইটোপ্লাস্ট। ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে একটা মার্ক করে দিচ্ছি, স্টার মার্ক দিয়ে দিচ্ছি। মাইটোপ্লাস্ট কি, সেটা হচ্ছে বহি আবরণবিহীন মাইটোকন্ড্রিয়া। ওকে। কোষীয় অঙ্গাণু যার পর্দা থাকে না, রাইবোজোম, এটা জানো। রাইবোজোমের যে উপাদান দ্বারা গঠিত সেটা হচ্ছে আরএনএ আর প্রোটিন। 70S রাইবোজোমে এস কি, ভেদবার্গ ইউনিট। ইউক্যারিওটিক কোষে রাইবোজোমের অধঃক্ষেপক, এটা তো অলরেডি আগে বলে দিয়েছি। 16S অধঃক্ষেপণ গুণাঙ্ক, এটা কি, সো রাইবোজোমাল আরএনএ দেখা যায় এটা কোথায়, ব্যাকটেরিয়া রাইবোজোম। এটা হচ্ছে রেডটা এর দূর অব্দি আসবে। ওকে, এইখান থেকে অ্যান্সারটা, এটা তো প্রশ্ন, এটা একটু বোল্ড হয়ে গেছে। রাইবোজোমের দুটি অধঃক্ষেপককে যুক্ত কে রাখে, বাহ, ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, ম্যাগনেসিয়াম। রাইবোজোমে যে প্রোটিন সংশ্লেষ করে, নিঃসরণকারী প্রোটিন। একটি এমআরএনএর সঙ্গে অনেকগুলো রাইবোজোম যুক্ত থাকে তাকে কি আমরা বলবো, ওকে বলবো পলিজোম। ওকে, এমআরএনএতে যদি এরকম একটা এমআরএনএ আছে, এমআরএনএ থেকে তো রাইবোজোম এরকম করে যুক্ত থাকে, দিয়ে তো প্রোটিন সিনথেসিস করা হয়, তাহলে একটা এমআরএনএর উপর অনেকগুলো যদি রাইবোজোম যুক্ত থাকে একে বলে পলিজোম। ক্লোরেট দানা কাকে বলা হয়, রাইবোজোমকে বলা হয়। মাইটোরাইবোজোম কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। কোন কোষাঙ্গাণুর ভিতরে থাইলাকয়েড থাকে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে। কোয়ান্টাজম কোথায় থাকে, থাইলাকয়েডে। মেসোফিল কোলা, এটা নিয়ে একটা ক্লাস করিয়েছি, দেখবেন ওটা নিটের জন্য করানো হয়েছিল, যে ফটোসিনথেসিস, ওটাই এগুলো কিন্তু ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া খুব ভালো করে দেওয়া আছে। মেসোফিল কোষে কতগুলো ক্লোরোপ্লাস্ট থাকে, 20 থেকে 40টি। বর্ণহীন প্লাস্টিকের নাম কি, লিউকোপ্লাস্ট। কেরোটিনোপ্লাস্টে উপস্থিত রঞ্জক কি থাকে, কেরোটিনোপ্লাস্ট মানে কেরোটিন থাকবে। ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট কিসে পরিণত হয়, ক্লোরোপ্লাস্ট মানে সবুজ, তো সেটা ক্রোমাপ্লাস্টে হয়ে যাবে ফল পাকায়। অলিউরন দানাতে কোনটি সঞ্চিত থাকে, প্রোটিন। যে কোষাঙ্গাণুর মধ্যে অক্সিডেজ উৎসেচক থাকে সেটা হচ্ছে পারক্সিজম। পারক্সিডেশন সংগঠিত হয় কোথায়, পারক্সিজমে। এগুলোর গঠনও কিন্তু করানো আছে ইউটিউবে অলরেডি। যে অঙ্গাণুতে ক্যাটালেজ উৎসেচক থাকে সেটা হচ্ছে পারক্সিজম। টিউবুলিন প্রোটিন কোথায় থাকে, মাইক্রোভিলিতে থাকবে, সিলিয়া থাকবে, ফ্লাজেলায় থাকবে। সিলিয়াম মাইক্রোটিউবুলের বিন্যাসগত কত হবে, 9+2, আর বাকি সবার হচ্ছে, বাকি সমস্ত কোষের যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কি 9+0। ওকে, আর এদের হচ্ছে 9+2। দ্বিএকক মাইক্রোটিউবুল দেখা যায় কোথায়, সিলিয়ার সেপ্টের বহিরাংশে। সিলিয়ার ফ্লাজেলার পৃথক করার ভিত্তি কি, দৈর্ঘ্য আর সংখ্যার উপর ভিত্তি করে ওদের ডিফারেন্স করা হয়, মানে কত লম্বা আর কতগুলো থাকবে। ফ্লাজেলা কম থাকবে, সিলিয়া বেশি থাকবে। একজনই গঠনটা কোথায় দেখা যায়, সিলিয়া ফ্লাজেলা দুজনেই দেখা যায়। সিলিয়ার ফ্লাজেলা আন্দোলিত হতে পারে কার উপস্থিতির জন্য, ডাইনিন। ওকে, এরা যে চলাফেরা করে ডাইনিনের জন্য। শুধুমাত্র প্রাণীকোষে কি থাকে, সেন্ট্রোজম। কাইনোপ্লাজম কি, সেন্ট্রোজমের যে সাইটোপ্লাজম আছে ওকে আমরা বলবো কাইনোপ্লাজম। কার্টোইড মডেল কোথায় দেখা যায়, সেন্ট্রোজমে। সেন্ট্রিওলের কেন্দ্রে প্রোটিনযুক্ত দণ্ডাকার অংশকে কি বলে, হাফ। প্রাণীকোষে ব্যামতন্তু গঠন করে কে, সেন্ট্রোজম। ব্যামতন্তু গঠনের কি দ্বারা, মাইক্রোটিউবুলস দ্বারা। লাস্ট আর ফাইনাল প্রশ্ন হচ্ছে, কোষ বিভাজনে সেন্ট্রিওল থেকে একগুচ্ছ রশ্মি গঠিত হয় কি বলে, কেবল অস্টাল রশ্মি। এটা বানানো একটু গন্ডগোল হয়ে গেছে। তো এবার আপনাদের জন্য একটা কথা বলে দিই। তো আমি যে টপিকটা আলোচনা করেছি সেটা হচ্ছে সেল, আর এখান থেকে আপাতত 160 থেকে 170টা প্রশ্ন ছিল, এতগুলো এমসিকিউ ছিল। এর মধ্যে থেকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন তো সেল থেকে থাকে, এটা অবশ্যই এর থেকে পেয়ে যাবেন, কারণ কোশ্চেন তো কম মার্কের। তো এগুলো ভালো করে রেডি করুন। এবার আপনারা যদি চান পিডিএফ, তাহলে পিডিএফের জন্য ওখানে নাম্বারটা দেওয়া ছিল 8001340611, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পিডিএফটা কালেক্ট করবেন। ঠিক আছে, ভালো থাকুন, সময় নষ্ট করবেন না, আপনার নিজে সেলফ স্টাডি করুন। বেস্ট অফ লাক। ওকে।